চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তবে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেয়ার কোনো সুযোগ নেই। দুপুর 12টায় এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে ডাক্তার AZM জাহিদ হোসেন কথা জানান। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান। সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন ডাক্তার জাহিদ। আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশি চিকিৎসক আসার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি আছি এভারকেয়ার হসপিটালের সামনে এবং আপনি জানেন এখানে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি সিসিউতে আছেন এবং তার অবস্থা, শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিদেশি চিকিৎসকদের ব্যাপারে গতকালকে এখানে চীনা চিকিৎসকদের একটি দল এসেছেন এবং মেডিকেল বোর্ডের সাথে বৈঠক করেছেন এবং তারা চিকিৎসা দিচ্ছেন। এছাড়া পাকিস্তান, ভারত, সৌদি আরব, কাতার, তুরস্ক সহ বেশ কিছু দেশ থেকে এখানে চিকিৎসক আসার তারা চিকিৎসায় সহায়তা করার আশ্বাস দিয়েছেন এবং আগামীকালকে যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল এখানে এসে পৌঁছাবেন এবং সার্বিকভাবে তার এই মেডিকেল বোর্ড এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে নিয়মিত খোঁজখবর রাখছেন এবং এই মুহূর্তে আমরা হসপিটালের সামনে দেখছি বিএনপি নেতাকর্মী এবং বেগম খালেদা জিয়ার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা এখানে ভিড় করছেন, প্রার্থনা করছেন, তার জন্য দোয়া করছেন। আমরা এরকমই দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন কি প্রত্যাশায়, কি চাচ্ছেন? আসছি আপসের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা বা তার জন্য দোয়া করি। সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসের দেশ নেত্রী, তার যাতে রোগ মুক্তি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আমরা আবার তাকে পাই এবং তারে পাইলেই আমরা সবচেয়ে বেশি খুশি, আনন্দিত। যেমনটি তাদের প্রত্যাশার কথা জানছিলেন, আমার বাম পাশে আরও একজন আছে, আমরা একটু জানতে চাইবো তিনি কেন এসেছেন, কি দোয়াটা করছেন। ধন্যবাদ মাই টিভিকে। আমরা দোয়া করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে সুস্থতার সহিত ফিরে আসে। আমরা এখানে অনেক দেশান্তর থেকে অনেক লোকজন জড়ো হয়েছি, আমরা সবাই তার জন্য দোয়া করতেছি। আপনারা হয়তো দেখতে পারতেছেন কিছু কিছু খণ্ড খণ্ড জায়গার মধ্যে দোয়া হইতেছে, তা আমরা সবার দোয়া করি। আপনারা যারা দেখতেছেন তারা সবাই দোয়া করবেন নেত্রীকে। জি, যেমনটি দেখছিলেন এখানে আসা সবারই প্রত্যাশা তিনি সুস্থ হবেন এবং তাদের মাঝে ফিরে আসবেন এবং স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো চালাবেন। এবং এখন পর্যন্ত চিকিৎসকরা যেটা জানিয়েছেন, আসলে পরিস্থিতি বিদেশে নেওয়ার প্রস্তুতি করা হয়েছিল তারা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হাসানের কাছে এবং তিনি জানিয়েছেন যে বিদেশে নেওয়ার জন্য যে সময়টুকু দরকার এবং বিমানে যেই ঝাঁকিটা রয়েছে এটা সহ্য করার মতো পরিস্থিতি যদি শারীরিকভাবে আসে সেক্ষেত্রে তারা হয়তো বিদেশে চিকিৎসা নেবেন। তবে বিদেশে চিকিৎসা না নিলেও বিদেশি চিকিৎসকদের দেশে আনার ব্যাপারে তার চিকিৎসার ব্যাপারে কোনো রকম কমতি নেই বলে তিনি জানিয়েছেন। আমার তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বরিশালের বেলস পার্কে জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এর ভিত্তিতে গণভোট আয়োজন সহ 5 দফা দাবির পক্ষে এ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কুরআনের আইন দিয়ে বাংলাদেশ চালালে দুর্নীতি দূর করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আর তাদের যারা সহায়তা করেছে তাদেরও নিষিদ্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, চাঁদাবাজদের প্রত্যাখ্যাত করবে বাংলাদেশের মানুষ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই, তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো। ইসলাম হুকুমত হয় কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জাসদ, কে বাসদ দেখার কোনো বিষয় নয়। যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুক উঁচা করে হাঁটতে পারবে। আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেলখানায় ঢুকে করতে হবে। চট্টগ্রামের ভাটিয়ারায় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ। 89তম BMA দীর্ঘমেয়াদী কোর্স এবং 60তম BMA স্পেশাল কোর্সের ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি কৃতী ক্যাডেটদের পুরস্কার প্রদান করেন। বক্তৃতায় সেনাবাহিনী প্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন অফিসারদের কাঁধে ন্যস্ত হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। তিনি একটি প্রশিক্ষিত ও আধুনিক সমরাস্ত্র সজ্জিত পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে 89তম কোর্সের 184 এবং 60তম স্পেশাল কোর্সের 20 জন ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে 21 জন মহিলা কর্মকর্তা। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সেনাবাহিনীতে সকল বিষয়ে নির্ধারিত নিয়ম তথা অনুশাসন দ্বারা পরিচালিত হয়। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজেদের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না, তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। মনে রাখবে, সামরিক জীবনের ধৈর্য মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম। চট্টগ্রামে মেরিন ফিশারিজ ক্যাডেটদের 44তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, প্রশিক্ষিত চৌকস ক্যাডেটরা সুনীল অর্থনীতিতে অবদান রেখে দেশের আর্থসামাজিক উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে। তিনি জানান, মৎস্য সম্পদ দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গভীর সমুদ্রগামী ফিশিং ভেসেল পরিচালনা করে এসব ক্যাডেটরা জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবেন। নারী শিক্ষার অগ্রগতির অংশ হিসেবে এবারের ব্যাচে 17 জন মহিলা ক্যাডেট সহ মোট 110 জন ক্যাডেট প্রি-সি ট্রেনিং সম্পন্ন করেছে। অনুষ্ঠানে নৌবাহিনী, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মদক্ষতা, মূল্যবোধ এবং দেশ ও জাতির প্রতি কর্তব্য নিষ্ঠা, এই বোধগুলো আত্মস্থ করে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমার আশাবাদ ব্যক্ত করছি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন উপলক্ষে শাবিপ্রবিতে আজ শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। সকাল 10টা থেকে IICT ভবনে ভিড় করছেন সম্ভাব্য প্রার্থীরা। গতকাল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার পর আজকের কার্যক্রমে নির্বাচন প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেছে। আগামীকালও চলবে মনোনয়নপত্র বিতরণ ও জমাদান। 4 ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন। 6 ডিসেম্বর অনুষ্ঠিত হবে যাচাই বাছাই। 7 ডিসেম্বর প্রকাশ পাবে প্রাথমিক প্রার্থী তালিকা। আর 11 ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্ধারিত হবে কারা যাচ্ছেন নির্বাচনী মাঠে। আগামী বছরের 20 জানুয়ারি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। মনোনয়ন নিতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। সুন্দরভাবে আমি মনোনয়নপত্র গ্রহণ করেছি, কোনো ঝামেলা পোহাতে হয় না। আর আশা করি সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে আনন্দ মোহর পরিবেশের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করবে। শিক্ষার্থীদের ম্যান্ডেট নেওয়ার জন্য কাজ করি, তো শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা সবসময় আমরা এক বিন্দুতে মিলিত হব। আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সর্বোচ্চ সুষ্ঠুভাবে
নির্বাচন পরিচালনা করবে এবং সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে। 4 দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনেও সাতক্ষীরার 4টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে পরীক্ষা কেন্দ্রে এসে শিক্ষার্থীরা ফিরে যেতে বাধ্য হয়েছে। সকালে বেশ কিছু শিক্ষার্থী ও অভিভাবক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় বন্ধ থাকে সকল শ্রেণীকক্ষ ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষকদের দাবি সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা, শূন্য পদে নিয়োগ ও পদোন্নতির ব্যবস্থা, বকেয়া টাইম স্কেল সহ 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সরকারি শিক্ষক পদটিকে বিসিএস ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ এবং 3 কর্মদিবসের মধ্যে প্রদান ও 2015 সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের 2 থেকে 3টি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন মেহেরপুরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে সারা দেশে এই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শিক্ষকদের ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যায় স্কুলের বার্ষিক পরীক্ষা। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। প্রতিদিন তারা প্রস্তুতি নিয়ে বিদ্যালয়ে আসলেও পরীক্ষা না দিয়ে তাদের ফিরে যেতে হচ্ছে। কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাও তারা জানতে পারছে না। গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে তাবলিগ জামায়াতের বাংলাদেশ সুয়ারি নিজামের অধীনে আয়োজিত 5 দিনব্যাপী জোর ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। সকাল থেকেই ঢাকা, গাজীপুর ও আশেপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে জড়ো হয়ে মোনাজাতে অংশগ্রহণ করেন। সকালে দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। এবার জোর ইজতেমায় 27টি দেশ থেকে 732 জন বিদেশি মেহমান অংশ নেন। জোর ইজতেমার 40 দিন পরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবারের জাতীয় নির্বাচন থাকায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী মার্চে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের বাস ট্রাক সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। মঙ্গলবার সকাল 9:30টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের উপরে আসলে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হন অন্তত 17 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরও 2 জন। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ। শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবর্দী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে 369 বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ ও 40টি কম্বল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে সাদ্দাম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে। সোমবার ও মঙ্গলবার বিজিবির পৃথক 4টি অভিযানে শ্রীবর্দী উপজেলার বালিজুড়ি ও হালুহাটি এলাকা থেকে 40টি কম্বল এবং ঝিনাইগাতি উপজেলার পোড়াবাড়ি ও সন্ধ্যাকুড়া এলাকা থেকে 369 বোতল ভারতীয় মদ সহ সাদ্দাম হোসেনকে আটক করা হয়। 39 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ বাজারে ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি। এ সময় একটি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপ মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যায়। জেলায় গোয়েন্দা সংস্থার ডিবি অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে নুরুদ্দিন জিতু ওয়ার্কশপের আড়ালে অস্ত্র বানাতেন এবং বিক্রি করতেন। অভিযুক্ত ওয়ার্কশপ মালিক জিতুকে ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য অস্ত্র ও মাদক উদ্ধার সহ কিশোর গ্যাংদের দমনে পুলিশ কাজ করবে। দুপুরে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বলেন, আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হিলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা, এর জন্য একটা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়
এবং কোনো রকম কোথাও যেন কোনো অঘটন না ঘটে, এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে করবো যে আপাতত আমার যে মিশন মানে আমার চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তির 2 ঘন্টা পর আবারও 6 ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। রাতে পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার NM ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। গত 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই 6 ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করে BSF। পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জুলাই জাতীয় সনদ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, তা না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আগামী 4 ডিসেম্বর 8 দলীয় জোটের সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন 8 দলীয় জোটের নেতৃবৃন্দ। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে 8 দলের বিভাগীয় সমাবেশে ইতিহাসের সর্বোচ্চ লোকের সমাগম ঘটবে বলেও জানান নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ডাক্তার নাসির উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম সহ 8 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফটিকছড়িবাসীদের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে ফটিকছড়ির উন্নয়ন ও ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ন্যায়, সুবিচার ও জনগণের অধিকার নিশ্চিত করে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় ফটিকছড়ি গড়ে তোলা সম্ভব। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ফটিকছড়িকে সম্ভাবনাময় অঞ্চল আখ্যা দিয়ে উন্নয়ন, শিক্ষা ও যুব সমাজের নৈতিক বিকাশে সমন্বিত ভূমিকার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের মজলিসের শুরা সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক AKM আমিনুল ইসলামের সমর্থনে সমাবেশ ও গণমিছিল হয়েছে। সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর সিরাজুল ইসলাম, সাবেক আমির সাইয়েদ আলী, যুব বিভাগের সভাপতি লুৎফর রহমান রমজান সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা। নরসিংদীর জেলা জামায়াতের সেক্রেটারি ও নরসিংদী 2 পলাশ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমজাদ হোসেন বলেছেন, আমাদের কাছে তথ্য আছে আরও অস্ত্র মজুত করা হচ্ছে। এই অস্ত্রগুলো আসন্ন নির্বাচন বানচাল করার জন্য ব্যবহার করার পরিকল্পনা চলছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঘোড়াশাল স্টেশন সংলগ্ন ঘোড়া চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। জনসভায় স্থানীয় নেতাকর্মীরাও পলাশে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করেন এবং জামায়াত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় সমর্থন দেওয়ার আহ্বান জানান। পলাশের মধ্যে এই জায়গাটা খালি সেটটেক্সহ এই জায়গাটাকে ময়মনসিংহে জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। জেলা বারের সৈয়দ নজরুল ইসলাম ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক প্রফেসর অ্যাডভোকেট আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হক, জিপি অ্যাডভোকেট মোহাম্মদ আজহারুল হক, পিপি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাদউদ্দিন প্রিন্স সহ অন্যান্যরা। বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পার্বত্য শান্তি চুক্তির 28তম বর্ষপূর্তি অনুষ্ঠান। সকালে বান্দরবান সেনা রিজিয়নের সহযোগিতায় ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রাঙ্গণে বেলুন ও শান্তি পায়রা উড়িয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক SM হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, PSC। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে 10 দিনের কর্মবিরতি শুরু করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। সকাল থেকে সদর উপজেলা কার্যালয় সহ বিভিন্ন উপজেলায় কর্মবিরতি দিয়ে অবস্থান নেয় পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা। আন্দোলনকারী পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়ে অবস্থান নেন। সে সময় পরিবার কল্যাণ সহকারী রেহেনা পারভিন, কেয়া রানী প্রামাণিক, পরিদর্শক জিয়াউর রহমান, পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মঙ্গলবার থেকে শুরু হওয়ায় এই কর্মবিরতি চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। বরিশালের বাকেরগঞ্জে পরিবার পরিকল্পনা পরিদর্শিকাদের দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন পরিবার পরিকল্পনা পরিদর্শিকারা। অবস্থান কর্মসূচিতে তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় তাদের পদোন্নতি, স্থায়ীকরণ সহ বিভিন্ন কাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবার কল্যাণ কর্মীরা। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে তারা এই কর্মসূচি পালন করেন। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়। পরিবার কল্যাণ কর্মীরা জানান, প্রসূতি স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, টিকাদান কর্মসূচি সহ গুরুত্বপূর্ণ বিষয় সেবা দিয়ে যাচ্ছে পরিবার কল্যাণ কর্মীরা। অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না, নেই কোনো নিয়োগবিধি। ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতি সহ চাকরিগত অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই প্রস্তাবিত নিয়োগবিধি 2024 অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় কুষ্টিয়ায় দোয়া মাহফিল করেছে ছাত্রদলের আয়োজনে। বেলা 1টায় কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব ও কুষ্টিয়া 3 সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে যুবদল নেতা শফিক রায়হান শ্রাবণের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর সহ আরো অনেকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মহতাব উদ্দিন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল।
নরসিংদীর বেলাবতে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুলের সার্বিক তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে বেলাবু উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় বেলাবু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম এ জলিল কাদির, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহের শৈলকুপায় মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। উপজেলার ব্রাহিমপুর সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড। প্রার্থনা সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শান্তির আরতি ও বিশেষ মঙ্গল কামনা করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বরিশালের গরুনদীতে মিলাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যুবদল গরুনদী উপজেলা শাখার আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে মিলাদ দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ, সদস্য তরিকুল ইসলাম কাফি, পৌর যুবদলের সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারি গরুনদী কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দিন খান। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মুন্সিগঞ্জের শ্রীনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম সহ সিরাজদি খান ও শ্রীনগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীবর্দী উপজেলা বিএনপির উদ্যোগে তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শেরপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল সহ জেলা, উপজেলা, পৌরসভা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নাগরিকগণ উপস্থিত ছিলেন। বরগুনায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনার প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্রশীল। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপপরিচালক স্থানীয় সরকার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ও বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, মাইটিভির প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন। আমাদের জানেন বর্তমানে একটা সংকট যে আমাদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বন্দরের জেটির অভ্যন্তরে ৭৫তম বন্দর প্লাটিনাম জয়ন্তী দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দরের সম্মানিত সদস্য কমডোর মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, বিভাগীয় প্রধানগণ, বন্দরের সকল স্তরের কর্মকর্তা
কর্মকর্তা কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীগণ। আজ আমরা দেখেছি সেটি দীর্ঘ দিনের উন্নয়ন পরিকল্পনা, সরকারের সদয় সিদ্ধান্ত এবং অনুমোদন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ফল। এরই ধারাবাহিকতায় বন্দরের সক্ষমতাকে আরও বৃদ্ধি করার লক্ষ্যে বর্তমানে বিবিধ উন্নয়ন